ভৌতবিজ্ঞান দশম শ্রেণী অধ্যায় 8.3 তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া। তো এই অধ্যায় থেকে এখন আমরা আলোচনা করব তড়িৎ লেপন সম্পর্কে। তো প্রথমেই জেনে নিচ্ছি তড়িৎ লেপন কাকে বলে। তো তড়িৎ লেপন বলতে বোঝায়, এই হচ্ছে তড়িৎ লেপন, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় রাসায়নিকভাবে অধিক সক্রিয় কোনো ধাতু বা ধাতু সংকরের উপর অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলে। আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অধিক সক্রিয় ধাতুর উপর অপেক্ষাকৃত কম সক্রিয় বা নিষ্ক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে আমরা বলবো তড়িৎ লেপন। ঠিক আছে, এবার আমরা তড়িৎ লেপন যে করব, একটা ধাতু ছিল, সেটা ছিল সক্রিয়, তার উপর আমরা একটা অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর প্রলেপ দিব। তার উদ্দেশ্য কি? একটা ধাতুর উপর আর একটা ধাতুর প্রলেপ দিচ্ছি, তার উদ্দেশ্য 1 নম্বর, জলবায়ুর হাত থেকে কিংবা বিভিন্ন রাসায়নিক পদার্থ এর ক্রিয়া থেকে তামা, লোহা, পিতল প্রভৃতি ধাতু বা ধাতু সংকরের তৈরি বস্তুগুলোকে রক্ষা করা। তো অনেক সময় কি হয়, তামা, লোহা, পিতল এই সমস্ত ধাতুগুলো একটু, বা ধাতু সংকর, পিতল যেমন ধাতু সংকর, এগুলো কি হয়, রাসায়নিকভাবে সক্রিয় প্রকৃতির হয়। এরা জলবায়ুর বিভিন্ন উপাদানের সঙ্গে বিক্রিয়া করে কি হয়, ওই ধাতুর ক্ষয় হয়। ঠিক আছে, এছাড়াও বিভিন্ন রাসায়নিক পদার্থের যদি সংস্পর্শে আসে, তখনও রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে ওই যে পদার্থটি আছে তার কি হয়, ক্ষয় হয়। সেই ক্ষয়ের হাত থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি, এদের উপরে অপেক্ষাকৃত কম সক্রিয় বা নিষ্ক্রিয় ধাতুর প্রলেপ দিতে পারি তড়িৎ লেপন পদ্ধতির মাধ্যমে। ঠিক আছে, 2 নম্বর উদ্দেশ্য কি, বিভিন্ন ধাতু বা ধাতু সংকরের সৌন্দর্য বা স্থায়িত্ব বাড়ানোর জন্য তড়িৎ লেপন পদ্ধতির প্রয়োগ করা হয়। অনেক সময় কি হয়, আমরা কোনো ধাতু দিয়ে একটি কোনো পাত্র বা কোনো কিছু তৈরি করলাম, সেই ধাতুর বর্ণ দেখতে অতটা সুন্দর না হওয়ায় বা সৌন্দর্যের দিক দিয়ে বস্তুটি আকৃষ্ট না হওয়ার জন্য আমরা কি করতে পারি, এমন কোনো কম সক্রিয় ধাতু আমরা কি করতে পারি, তড়িৎ লেপন পদ্ধতির মাধ্যমে ওর উপরে প্রলেপ দিয়ে দিতে পারি। তাহলে কি হবে, ওই যে পাত্রটি বা জিনিসটি যেটা তৈরি করা হয়েছিল সেটি কী হবে, একটু দেখতে সুন্দর হবে এবং আকৃষ্ট হবে। ঠিক আছে, তো সেই জন্য বিভিন্ন ধাতু বা ধাতু সংকরের সৌন্দর্য, স্থায়িত্ব তো বাড়িয়েই দেওয়া হলো, কারণ আমরা একটু আগেই দেখলাম 1 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে যে যদি আমরা কম সক্রিয় ধাতুর প্রলেপ দিই, তাহলে কিন্তু জলবায়ুর হাত থেকে এবং বিভিন্ন রাসায়নিক পদার্থের হাত থেকে যে ক্রিয়ার মাধ্যমে যে ক্ষয় হচ্ছিল বা অস্থায়ী হয়ে যাচ্ছিল, সেটা কিন্তু হবে না আর, অর্থাৎ স্থায়িত্ব বৃদ্ধি পাবে। তাহলে এই উদ্দেশ্যগুলির জন্য কিন্তু আমরা তড়িৎ লেপন পদ্ধতিতে কী করি, কম সক্রিয় ধাতুর প্রলেপ দিই অন্য একটা ধাতুর উপরে, যে ধাতুগুলো অধিক সক্রিয়। এবারে আমরা দেখব যে নির্দিষ্ট বস্তুর ওপর ধাতুর প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত ক্যাথোড, অ্যানোড তড়িৎ বিশ্লেষণের নাম। এবার আমরা আজকে যেটি আলোচনা করছি সেই বিষয়টি হলো তড়িৎ লেপন। তা তড়িৎ লেপন করা হয় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় আমার কি প্রয়োজন হয়, ক্যাথোডের প্রয়োজন হয়, অ্যানোডের প্রয়োজন হয়, তড়িৎ বিশ্লেষের প্রয়োজন হয়, এছাড়াও ভোল্টামিটার, তড়িৎ প্রবাহ ইত্যাদির তো প্রয়োজন হয়। তা মূলত আমার যে জিনিসগুলো বাছাই করতে হবে সেগুলো হচ্ছে ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য হিসেবে আমরা কি ব্যবহার করব। এবার ধরে নিচ্ছি কোনো একটা বস্তু, এই যে এখানে দেওয়া আছে যে বস্তুর উপর প্রলেপ দিতে হবে। ঠিক আছে, কোনো একটা বস্তু তৈরি করা হয়েছে, তার উপরে আমরা
তড়িৎ লেপন করব। তাহলে সেই বস্তুটিকে আমাকে ক্যাথোড হিসেবে নিতে হবে, অর্থাৎ যার তড়িৎ লেপন করব সেটি ক্যাথোড হিসেবে আচরণ করবে। এবার ধরলাম আমি ওই বস্তুটার উপরে সোনার প্রলেপ দিব, কারণ সোনা হচ্ছে নিষ্ক্রিয় ধাতু বা একদমই কম সক্রিয় ধাতু, যা জলবায়ুর উপাদান বা রাসায়নিক পদার্থের সঙ্গে সহজে বিক্রিয়া ঘটায় না। তাহলে যাই হোক, একটি বস্তুর উপরে আমরা সোনার প্রলেপ দিতে যাচ্ছি। তাহলে বস্তুটি তো অবশ্যই ক্যাথোড, সেটা দেখতেই পেলাম যে বস্তুর উপরে আমরা কোনো তড়িৎ লেপন করব সেটিকে ক্যাথোড হিসেবে, আর যার প্রলেপ দিব অর্থাৎ সোনার প্রলেপ দিচ্ছি, তাহলে সোনাকে আমাকে কি করতে হবে? অ্যানোড হিসেবে ব্যবহার করতে হবে। এবার আমাকে নিতে হবে তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য কী হবে? ওই যে সোনা, সেই সোনা ঘটিত একটি লবণ, তার জলীয় দ্রবণ। যেমন এখানে নেওয়া আছে পটাশিয়াম অরোসায়ানাইড। কী নেওয়া আছে? পটাশিয়াম অরোসায়ানাইড KaUCN2 এর জলীয় দ্রবণ। এবারে আমরা কোনো একটা বস্তুর উপর রূপোর প্রলেপ দিতে যাচ্ছি, তাহলে ক্যাথোড হিসেবে ওই বস্তুটিই থাকবে, অ্যানোড হিসেবে রূপো নিব, রূপোর দণ্ড, আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে রূপোর কোনো লবণ। ঠিক আছে, রূপো সংক্রান্ত রূপো ঘটিত লবণ, যেমন এখানে নেওয়া আছে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইডের জলীয় দ্রবণ KAgCN2। এবারে আমরা কি করব? কোনো একটা বস্তুর উপরে তামার প্রলেপ দিতে চাই, তাহলে বস্তুটি ক্যাথোড হিসেবে নিব, বস্তুটিকে ক্যাথোড হিসেবে রাখবো, আর অ্যানোড হিসেবে তামা, আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে তামার লবণ, যেটা এখানে নেওয়া আছে কপার সালফেটের জলীয় দ্রবণ। এবারে যদি আমরা কোনো বস্তুর উপরে নিকেলের প্রলেপ দিতে চাই, তাহলে বস্তুটি ক্যাথোড হিসেবে আচরণ করবে, বস্তুটিকে আমরা ক্যাথোড হিসেবে নিব, আর অ্যানোড হিসেবে আমাদের প্রয়োজন হচ্ছে নিকেল। যেহেতু নিকেলের প্রলেপ দিব, তাহলে অ্যানোড হিসেবে নিকেলকে নিব। হ্যাঁ, আর যে তড়িৎ বিশ্লেষ্য নিব সেটি হচ্ছে নিকেলেরই কোনো লবণ এর দ্রবণ, সেটা হচ্ছে নিকেল সালফেট, এবং এর সঙ্গে সামান্য বোরিক অ্যাসিডের জলীয় দ্রবণ মিশ্রিত করে ব্যবহার করব। তাহলে আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারছি যে কোনো ধাতুর উপরে তড়িৎ লেপন প্রক্রিয়ায় যদি অন্য কোনো কম সক্রিয় ধাতুর প্রলেপ দিতে চাই, তাহলে আমাকে ক্যাথোড হিসেবে যার ওপরে প্রলেপ দিব সেটাকে নিতে হবে, যার প্রলেপ দিব সেটাকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করব, আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে অ্যানোড যে ধাতুর হবে সেই ধাতু সংক্রান্ত একটি লবণের জলীয় দ্রবণই হবে তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণ। তো এই ছিল তড়িৎ লেপন সংক্রান্ত আলোচনা। তা আমরা এখন একটু দেখব এই আলোচনার থেকে কি কি প্রশ্ন হতে পারে। এই আলোচনার থেকে কি কি প্রশ্ন হতে পারে, যেমন 1 নম্বর প্রশ্ন, তড়িৎ লেপন কাকে বলে? তড়িৎ লেপনের দুটি উদ্দেশ্য লেখো। 2 নম্বর প্রশ্ন হতে পারে, তামার ওপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে ও অ্যানোড রূপে কি কি ব্যবহার করব? তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াকে কি বলে? কোশ্চেন নাম্বার 3, লোহার বস্তুর ওপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড ও তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করবে? ঠিক আছে, তো এই ছিল তড়িৎ লেপন সংক্রান্ত আলোচনা এবং সেই সংক্রান্ত কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা। তো আশা করি সবাই বুঝতে পেরেছো যে তড়িৎ লেপনের বিষয়টা কি, বিষয়বস্তু কি, এবং এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে। তো আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।